সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। এইচএসসি ভূগোল প্রথম পত্র তৃতীয় অধ্যায় ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ে চ্যাপ্টারে আজকের আলোচ্য বিষয় হচ্ছে নদীর সঞ্চয়জাত ভূমিরূপ, ডিপোজিশনাল ল্যান্ড ফর্মস অফ রিভার। আজকে আমার আলোচ্য বিষয় হবে বদ্বীপ সম্পর্কে, বদ্বীপ সৃষ্টির অনুকূল অবস্থা, বদ্বীপ সৃষ্টির কারণ, বদ্বীপের বৈশিষ্ট্য, তার প্রকারভেদ বা শ্রেণীবিভাগ এবং উদাহরণ ইত্যাদি নিয়ে আমি বদ্বীপ সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। আলোচক হিসেবে আমি আছি মোহাম্মদ আকবর আলী। নিচে আমার ইউটিউব চ্যানেলের ঠিকানাটা দেওয়া আছে। যাই হোক, আজকে আমার এই বদ্বীপ বা এই যে নদীর চ্যাপ্টার, ভূমিরূপ পরিবর্তনের নদীর সম্পর্কে যে ক্লাসগুলো আমি নিয়েছি তার 9 নম্বর ক্লাস। অনেকগুলো ক্লাস আমি এখানে দিয়েছি। যাই হোক, তোমাদের অনুরোধে আমি আরো একটি বিশেষ করে বদ্বীপ সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসি যে বদ্বীপের যে সংজ্ঞাতে আসি আমরা, তাহলে কি দেখবো বদ্বীপ কাকে বলে, বদ্বীপটা কি। চারিদিকে জল পরিবেষ্টিত ভূখণ্ডকে দ্বীপ বলা হয়। কি বলা হলো? চারিদিকে এই যে জল পরিবেষ্টিত যে ভূখণ্ড, চারিপাশে জল পরিবেষ্টিত ভূখণ্ডকে দ্বীপ বলা হয়। আর নদীর মোহনায় যে জল বেষ্টিত ভূখণ্ড মাত্রাহীন বয়ের মতো দেখায় তাকে বদ্বীপ বলে। অর্থাৎ চারিদিকে জল বেষ্টিত যে ভূমিরূপ তাকে দ্বীপ বলা হয়। এই দ্বীপের আকৃতি যদি মাত্রাহীন বয়ের মতো হয়, মাত্রাহীন বয়ের মতো হয় অর্থাৎ বা ডেল্টার মতো হয়, তাকে বদ্বীপ বা ডেল্টা বলা হয়। নদীবাহিত পলি কালক্রমে মোহনায় জমা হতে থাকে এবং কালক্রমে তা শক্ত ভূমিখণ্ডে গঠন করে বদ্বীপ গঠন করে। এই যে নদীর মোহনায় বা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যে নদী দ্বারা বাহিত পলি কাঁকড় বালি ইত্যাদি নদীর মোহনায় সঞ্চিত হয়ে যে দ্বীপ গঠিত হয় এবং সেটা যদি বয়ের আকৃতি বিশিষ্ট আকৃতি ধারণ করে, সেই প্রকার দ্বীপই হচ্ছে বদ্বীপ বা ডেল্টা। তাহলে বদ্বীপ কি আমরা জানলাম। এবার আসো, এখানে একটা চিত্র আছে যাই হোক বদ্বীপ সম্পর্কে। এখানে বদ্বীপের কিছু বৈশিষ্ট্য নিয়ে আমি কথা বলি। বৈশিষ্ট্য বলা হয়েছে, বৈশিষ্ট্যটা কি যে বদ্বীপ বদ্বীপ কোথায় সৃষ্টি হয়? 1 নম্বর হচ্ছে নদীর মোহনায় সৃষ্টি হয়। বদ্বীপ কখন সৃষ্টি হয়? বদ্বীপ নিম্ন গতিতে সাধারণত বদ্বীপ সৃষ্টি হয়ে থাকে। বদ্বীপ বিভিন্ন প্রকার হয়ে থাকে। বদ্বীপ অঞ্চলে নদীর যে বাহিত যে পানি তার স্রোতের বেগ কম থাকে এবং প্রচুর পরিমাণে পলি মিশ্রিত জল এখানে এসে জমা হয়। যাই হোক, এইগুলো কিছু বৈশিষ্ট্য লিখলেই হলো। এবার বদ্বীপ গঠনের অনুকূল ভৌগোলিক পরিবেশ বা অবস্থা, যেহেতু সৃজনশীল প্রশ্ন, এরকম ধরনের প্রশ্ন সাধারণত এসে থাকে। নদীর মোহনা অঞ্চলে নদীবাহিত পদ্মার সঞ্চয় কাজের ফলে বাংলা অক্ষর মাত্রাহীন বয়ের মতো বলা, গ্রিক অক্ষর ডেল্টা এর মতো এক প্রকার ভূমিরূপ গঠিত হতে দেখা যায়, যা বদ্বীপ নামে পরিচিত। মোহনা অঞ্চলে বদ্বীপের গঠন কতগুলো নিয়ন্ত্রকের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। নিচে বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা করা হলো। দেখো, বদ্বীপ গঠন হওয়ার জন্য বদ্বীপ গঠনের যে কারণগুলো থাকে, বদ্বীপ গঠনের যে নিয়ন্ত্রক গুলো থাকে, যে কন্ট্রোলিং ফ্যাক্টর গুলো থাকে, যে ভৌগোলিক অবস্থা অনুকূল অবস্থা থাকে, সেগুলো একটু আলোচনা করি। 1 নম্বর হচ্ছে কি? পলির পরিমাণের আধিক্য। পলির পরিমাণ বদ্বীপ গঠনের অন্যতম প্রধান শর্ত হলো নদী দ্বারা বাহিত পলির পরিমাণ সমুদ্র তরঙ্গ সমুদ্র স্রোত যে পরিমাণ পলি অপসারণ করতে সক্ষম তার থেকে বেশি হতে হবে। তবেই সমুদ্রের গর্ভে ক্রমশ পলি সঞ্চিত হয়ে বদ্বীপের বিকাশ ঘটবে। দীর্ঘ নদী, অসংখ্য উপনদী এবং নদীর পার্বত্য গতিতে ক্ষয়কার্য বেশি হলে নদীবাহিত পলির পরিমাণ বেশি হয়ে থাকে। তাহলে আমরা কি বুঝলাম? যে যে নদীগুলো, যে নদী পাহাড়ি অঞ্চলে উৎপত্তি লাভ করে সমভূমির মধ্য দিয়ে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে মোহনায় এসে পৌঁছায়, এই নদীতে যে বাহিত যে পলি বালি
যে কণাগুলো আছে সেগুলো প্রচুর পরিমাণ থাকতে হবে, যে পরিমাণ থাকার কথা তার থেকে বেশি থাকতে হবে, তাহলে একটা অনুকূল পরিবেশ সৃষ্টি হবে মোহনায় বদ্বীপ সৃষ্টি হওয়ার জন্য। তারপরে 2 নম্বর যে পয়েন্টটা আমরা দেখব সেটা হচ্ছে যে দীর্ঘ ও মধ্য নিম্ন প্রবাহ। দীর্ঘ, মধ্য ও নিম্ন প্রবাহ। নদী সাধারণত দীর্ঘ নিম্ন প্রবাহ হতে হবে সমভূমি অংশে। নদীর মধ্য ও আহ নিম্ন প্রবাহ বেশি হলে মোহনার নিকট স্রোতের বেগ হ্রাস পায়, ফলে পলি রাশি সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি হয় এবং দ্রুত বদ্বীপ গঠিত হয়। আর কি হতে হবে, এটা সাধারণত পাহাড়ি অঞ্চলে উচ্চ গতিতে সাধারণত এই বদ্বীপগুলো সৃষ্টি হয় না। মধ্য এবং নিম্ন, দীর্ঘ, মধ্য এবং নিম্ন গতির ফলে কি হয়, স্রোতের বেগ কমে যায় এবং পলি সঞ্চিত হয়ে উঁচু যে দ্বীপের সৃষ্টি করে বয়ের মতো, সেইগুলোই বদ্বীপ। তাহলে 2 নম্বর পেলাম দীর্ঘ, মধ্য, নিম্ন প্রবাহ। নদী স্রোতের বিপরীত দিক থেকে বায়ু প্রবাহ। নদী স্রোতের বিপরীত দিক থেকে বায়ু প্রবাহিত হলে বায়ু আহ স্রোতের বেগ হ্রাস পায়। বায়ু প্রবাহিত এরূপ নদীর মোহনা বদ্বীপ গঠনের জন্য বিশেষ উপযোগী। এখানে দেখো একটা চিত্র দেওয়া আছে। নদীর যে পানির যে নদীর যে বায়ু প্রবাহিত হয়, সেই বায়ুতে স্রোত যদি প্রবাহিত যদি এদিকে হয়, আবার এদিক থেকে এদিকে আসে স্রোত, তাহলে এই যে এবং নদী বাহিত যে স্রোত এবং যে বিপরীতমুখী যে বায়ু প্রবাহ এর বাধাপ্রাপ্ত হয়ে এখানে সাধারণত স্রোতের বেগ কমে যায় এবং সেখানে পলি সঞ্চিত হয়ে বদ্বীপ সৃষ্টি করে। বেশি সংখ্যক উপনদী, কি বলা হচ্ছে, প্রধান নদীর উপনদীর সংখ্যা বেশি হলে মূল বা প্রধান নদীতে পলিমাটির পরিমাণ বৃদ্ধি পায়, ফলে অতিরিক্ত পলি সঞ্চিত হয়ে দ্রুত বদ্বীপ গঠন করে থাকে। কি বলা হচ্ছে যে বেশি সংখ্যক উপনদী যদি থাকে, এখান থেকে যদি অসংখ্য উপনদী থাকে, তাহলে যত উপনদীর সংখ্যা থাকবে তার পলির পরিমাণ সেই নদীতে বেশি থাকবে এবং মোহনা এসে, নদী মোহনা বা সমুদ্রের নিকটে এসে সেটা জমা হয়ে বদ্বীপ সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করবে। 5 নম্বরে যদি অগভীর সমুদ্র, কি হতে হবে, যে সমুদ্রটা অগভীর হতে হবে। সমুদ্র যদি অনেক গভীর হয় তাহলে সেখানে বদ্বীপ সৃষ্টি হবে না। নদীর মোহনা অঞ্চলে সমুদ্রের গভীরতা কম হলে নদীর পাড়ি দ্বারা অগভীর সমুদ্র দ্রুত ভরাট হয়ে বদ্বীপ গঠনকে ত্বরান্বিত করে। শান্ত সমুদ্র, সমুদ্রটা কি হতে হবে, এখানে স্রোতের বেগ কম থাকে এবং শান্ত সমুদ্র থাকতে হবে। নদীর মোহনা অঞ্চলে সমুদ্র জোয়ার ভাটার প্রবণতা কম হলে, সমুদ্রের উপস্থিতি না থাকলে নদী বাহিত পলি সঞ্চয়ের সুবিধা হয়, অপসারণ ঘটে না, ফলে সহজেই বদ্বীপ গড়ে ওঠে। এখানে যদি নদীর সমুদ্র যে তরঙ্গ, সেই তরঙ্গের যদি গতিবেগ কম থাকে তাহলে এখানে শান্ত অবস্থা বিরাজ করে, তাহলে এখানে পলি সঞ্চিত হয়ে বদ্বীপ সৃষ্টি করবে। এইভাবে বদ্বীপ সৃষ্টি হয়। 5 নম্বর পেলাম শান্ত সমুদ্র। 6 নম্বর পর সমুদ্রের লবণতার আধিক্য। সমুদ্র জলের লবণতার আধিক্য। সমুদ্র জলের সমুদ্রের লবণতা জল নদীবাহিত পলিরাশির সঞ্চয়ে সহায়তা করে থাকে। নদীবাহিত পলি সমুদ্রের লবণাক্ত জলের সংস্পর্শে থিতিয়ে পড়ে এবং এখানে সঞ্চিত হয়ে সাধারণত বদ্বীপ সৃষ্টি করে। জল বেষ্টিত, স্থল বেষ্টিত সাগর, যেসব সমুদ্রে স্থল বেষ্টিত, যেসব সমুদ্র স্রোতের প্রভাব থাকে না, ঝড় ভাটার প্রভাব কম থাকা এইসব সমুদ্রে যেসব নদী এসে মিলিত হয়, তাদের বাহিত পলি সঞ্চয়ে কোনো বাধা থাকে না, ফলে সেখানে সাধারণত বদ্বীপ সৃষ্টি হয়ে থাকে। এরপরে আমি একটু দ্রুত যাচ্ছি। নদী ভূমিকা চরের সৃষ্টি। নদীর মুখে মোহনায় চরের সৃষ্টি হলে সেই চর পলি সঞ্চয়ের ফলে ক্রমশ বৃদ্ধি পেয়ে বদ্বীপে পরিণত হয়। চরের সাথে বাধা পেয়ে নদীর স্রোত ব্যাহত হলে পলি সঞ্চয় সহায়তা করে থাকে। যে কথাগুলো তোমরা বললাম, দেখে এখানে যদি চরের সৃষ্টি হয় সেটা উঁচু হয়ে একসময় বদ্বীপের আকৃতি ধারণ করে। এইবার আমরা শ্রেণী বিভাগে যদি আসি, বদ্বীপ বদ্বীপ বিভিন্নভাবে শ্রেণী বিভাগ করা হয়েছে। সাধারণত অবস্থান, আকৃতি, গঠনের প্রকৃতি অনুযায়ী বদ্বীপকে 3টি শ্রেণীতে ভাগ করা যায়। একটা অবস্থান অনুসারে, একটা আকৃতি অনুসারে, একটা গঠন অনুসারে। অবস্থান অনুসারে আমরা বদ্বীপকে কয়েকটি ভাগে ভাগ করতে পারি। প্রথমে আসো নদী বদ্বীপ। নদী বদ্বীপটা কাকে বলে, উপনদী যেখানে মূল নদীর সঙ্গে মিলিত হয়, সেখানে নদী বাহিত কাঁকড়, বালি, কাদা ইত্যাদি সঞ্চিত হয়ে ত্রিকোণাকার ভূভাগ গড়ে তোলে, একে বলা হয় নদী বদ্বীপ। নদীর কি বলেছে যে উপনদী, যদি এই যে উপনদীগুলো আছে
উপনদী যদি নদীতে এসে কোনো মূল নদীর সঙ্গে এসে মিলিত হয়, এটা যদি মূল নদী হয়, আর এখানটা যদি কয়েকটা উপনদী এখানে এসে মিলিত হয়, তাহলে কি হবে? সেখানে নদীর বদ্বীপ সৃষ্টি হবে। যেহেতু নদীর মোহনায় নদীতে এসে এই বদ্বীপ সৃষ্টি হচ্ছে এখানে এখানে, সেজন্য একে নদী বদ্বীপ বলা হয়। হ্রদ বদ্বীপ বিশাল হ্রদের স্থির জলাশয়ের পর কোনো নদী এসে পড়লে সেখানে সহজেই বদ্বীপ গড়ে ওঠে। এই বদ্বীপ হ্রদ বদ্বীপ নামে পরিচিত। আর এই নদী যদি হ্রদ বা লেকে এসে পড়ে, সেখানে বদ্বীপ সৃষ্টি করে, সেটা লেক বদ্বীপ বা লেক ডেল্টা বা হ্রদ বদ্বীপ বলা হয়। আর সমুদ্র বদ্বীপ একই কথা। সমুদ্রে পতিত নদীর মোহনায় পলি মাটি জমা হয়ে যে বদ্বীপ গঠিত হয় তাকে সমুদ্র বদ্বীপ, যেমন গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ। এটা পেলাম। তাহলে আমরা অবস্থান অনুসারে শ্রেণী বিভাগটা পেলাম। এবার আসো আকৃতি অনুসারে 2 নম্বর যে পয়েন্টটা আছে, আকৃতি অনুসারে আমরা বদ্বীপকে প্রধানত 4টে ভাগে ভাগ করতে পারি। একটা ধনুক আকৃতির বদ্বীপ, ল্যাটিন আর্কিউস শব্দের বাংলা অর্থ হচ্ছে ধনুক। যেসব বদ্বীপ সমুদ্রের দিকে ধনুকের মতো বেঁকে অবস্থান করে তাদের বলা হয় ধনুক আকৃতি বদ্বীপ। নীলনদ, গঙ্গা, ব্রহ্মপুত্র, অন্যান্য নদীর বদ্বীপ এই জাতীয় বদ্বীপের নিদর্শন। এখানে দেখো নদীর এখানে পলি সঞ্চিত হয়ে এই যে বদ্বীপগুলো সৃষ্টি হয়েছে, এবং আকৃতিটা কিন্তু অনেকটা ধনুকের মতো, ধনুকের মতো সৃষ্টি হয়েছে, এই জন্য একটা ধনুক আকৃতি বদ্বীপ বা আর্কিউস আহ বদ্বীপ বলা হয়। পক্ষীপাত বদ্বীপ অনেক সময় নদীর এই মোহনায় যদি অনেক দীর্ঘ পথে পলি সঞ্চিত হয়, তাহলে দেখো অনেক সময় দেখা যায় যে আকৃতি অনেক পাখির পায়ের মতো সৃষ্টি হয়। এই পায়ের মতো সৃষ্টি হয়ে যে বদ্বীপ সৃষ্টি করে সেটাকেই পক্ষী মানে বলা হয় পক্ষীপাত বদ্বীপ বলা হয়। যেসব বদ্বীপের আকৃতি পাখির আঙ্গুলের মতো তাদের বলা হয় পক্ষীপাত বদ্বীপ। আমেরিকা যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীর বদ্বীপ ভারতের কৃষ্ণা নদীর প্রকৃষ্ট এর উদাহরণ। তীক্ষ্ণাগ্র বদ্বীপ, তীক্ষ্ণাগ্র বদ্বীপটা কি? তীক্ষ্ণাগ্র বদ্বীপটা হচ্ছে যে অনেক সময় বদ্বীপ করাতের দাঁতের মতো দেখতে হয়, এরূপ বদ্বীপকে তীক্ষ্ণাগ্র বদ্বীপ বলে। ল্যাটিন শব্দ কাসপেট এর অর্থ তীক্ষ্ণ। স্পেনের এব্রো ও ইতালির তাইবার নদীতে এরূপ বদ্বীপ দেখা যাচ্ছে। এই যে বদ্বীপগুলো সৃষ্টি হলো, এই বদ্বীপগুলো অনেক সময় দেখা যায় এখানে তীক্ষ্ণ বা করাতের দাঁতের মতো সৃষ্টি করছে, এই জন্য একে দাঁতের মতো দিয়ে তীক্ষ্ণাগ্র, অগ্রভাগ তীক্ষ্ণাগ্র, এই জন্য একে তীক্ষ্ণাগ্র বদ্বীপ বলা হয়। এবার আসুন ক্ষারীয় বদ্বীপ 4 নম্বর যেটা আছে, যে যখন কোনো নদী একটি দীর্ঘ সংকীর্ণ খাড়ির মধ্য দিয়ে পতিত হয়, তখন নদী গঠিত বদ্বীপটি খাড়ির মধ্যে সীমায়িত থাকে, সমুদ্রের দিকে উত্তাল আকারে এগিয়ে আসে না। এরূপ বদ্বীপকে বলে ক্ষারীয় বদ্বীপ। এই যে বিভিন্ন উপনদী এসে যদি এই যে খাড়ি পর্যন্ত পৌঁছায় এবং খাড়ির ভিতরে যদি খাড়ির ভিতরে পলি সঞ্চিত হয়ে যে বদ্বীপগুলো সৃষ্টি করে, খাড়ির ভিতরে এই যে বদ্বীপগুলো সৃষ্টি করছে খাড়ির ভিতরে, এই বদ্বীপগুলোকে ক্ষারীয় বদ্বীপ বলা হয়। তারপরে আমরা আর একটা বদ্বীপ আর একটা সৃষ্টি এইবার আসি, যে গঠন অনুসারে গঠনমূলক বদ্বীপ এবং ধ্বংসাত্মক বদ্বীপ 2 প্রকারে ভাগ করা যায়। এগুলো একটু আলোচনায় আসি। গঠনমূলক বদ্বীপ হচ্ছে সমুদ্র তরঙ্গ, জোয়ার ভাটা প্রভাব ব্যতীত শুধুমাত্র বিপুল পরিমাণ নদীবাহিত ক্ষয়জাত পদার্থসমূহ অগভীর সমুদ্রে সঞ্চিত হয়ে যে বদ্বীপ গঠিত হয় তাকে গঠনমূলক বদ্বীপ বলে। বলতে সমুদ্র তরঙ্গ এবং জোয়ার ভাটার প্রভাব যেখানে কম থাকে, তখন সঞ্চয়ের ফলে যে বয়ের আকৃতি বিশিষ্ট যে বদ্বীপ সৃষ্টি হয় সেটাকেই গঠনমূলক বদ্বীপ বলা হয়। আর ধ্বংসাত্মক বদ্বীপ তার বিপরীত। যেমন হচ্ছে জোয়ার ভাটা সমুদ্র তরঙ্গের আঘাতে যে বদ্বীপের আকৃতি আয়তন অনাবর্ত পরিবর্তিত হয়ে যাচ্ছে, তাদের বলা হয় ধ্বংসাত্মক বদ্বীপ বা নদীর ধ্বংসাত্মক নাইজার, যেমন নাইজার নদীর বদ্বীপ। উপরিক্ত বিভিন্ন প্রকার বদ্বীপ ছাড়া বদ্বীপ গঠনের সময় এবং পলির বয়সে বদ্বীপকে আরো 3 ভাগে ভাগ করা যায়। একটা আছে মৃত করার বদ্বীপ, পরিণত বদ্বীপ এবং সক্রিয় বদ্বীপ। এইটা আমরা আসি দেখি। মুমূর্ষু বা মৃতপ্রায় বদ্বীপ এবং 2 নম্বর হচ্ছে কি হয়েছে 2 নম্বর যেটা মুমূর্ষু বা আহ, এখানে
মুমূর্ষ নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় মুমূর্ষ বদ্বীপ কোনগুলো, যেগুলো বদ্বীপের সাধারণত সৃষ্টি প্রক্রিয়া প্রায় বন্ধ হয়ে গেছে, সেইগুলো আছে মুমূর্ষ বদ্বীপ। পরিণত বদ্বীপ মানে যেগুলো হচ্ছে প্রায় পরিণত আকার ধারণ করেছে। আর যেগুলো সক্রিয়, যেগুলো বদ্বীপের গঠন প্রক্রিয়া এখনো চলমান আছে, যেমন আমরা বাংলাদেশের এই যে এটা বলা হয় মুমূর্ষ বা মৃতপ্রায় বদ্বীপ, যেটা কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ জেলা নিয়ে, এই অঞ্চল নিয়ে গঠিত। এই যে বদ্বীপটা, এটা হচ্ছে মৎস্যপ্রায় মৃতপ্রায় বদ্বীপ। এখানকার বিশেষ করে খরা মৌসুমে এখানকার জল এখানে প্রবেশ করে না, এই জন্য একটা মনুষ্য জল বদ্বীপ। এখানে হচ্ছে পরিণত বদ্বীপ একটা পূর্ণাঙ্গ প্রাপ্ত হয়েছে, এটা যশোর, বিশেষ করে যশোর, বাগেরহাট, সাতক্ষীরা, এইগুলো এটা পরিণত বদ্বীপ। আর এখানে সক্রিয় বদ্বীপ, অ্যাক্টিভ ডেল্টা যেটা, এটা ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, এই যে এই জেলাগুলো আছে এখানে এখনো কি আছে, যে বদ্বীপ গঠন প্রক্রিয়া এখনো সক্রিয় আছে, এই জন্য একে সক্রিয় বদ্বীপ বলা হয়ে থাকে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।